আজ 14ই আগস্ট 2026, এখন বিকেল। আর এই মুহূর্তে মধ্যপ্রাচ্য থেকে যে খবরগুলো আসছে সেগুলো একসঙ্গে সাজালে ছবিটা রীতিমতো উদ্বেগজনক। আমেরিকা ইরানের উপর সমুদ্রপথে যে অবরোধ বসিয়েছে সেটা তারা অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে আমেরিকা প্রথমবারের মতো একটি আক্রমণাত্মক ড্রোন ফোর্স তৈরি করেছে, আর তার পাশাপাশি আরও একটি মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার এই অঞ্চলের দিকে রওনা হয়ে গেছে। তাই প্রশ্নটা এখানেই, এত কিছু কি শুধু ইরানকে চাপে রাখার জন্য, নাকি সামনে নতুন কোনো বড় সামরিক অভিযানের প্রস্তুতি চলছে? দর্শক বন্ধুরা, প্রথমে আসি অবরোধের প্রসঙ্গে। আমেরিকার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেছেন, ইরানের উপর এই সামুদ্রিক অবরোধ আমেরিকা অনির্দিষ্টকাল ধরে চালিয়ে যেতে পারে, অর্থাৎ এর কোনো নির্দিষ্ট শেষ তারিখ তারা ঘোষণা করছে না। এর পাশাপাশি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে আমেরিকার দুটি বড় উদ্দেশ্যের কথা তিনি আজ বলেছেন। প্রথম উদ্দেশ্য, উপসাগরীয় দেশগুলোর মাধ্যমে তেলের সরবরাহ আবার চালু করে আমেরিকার সাধারণ মানুষের জন্য জ্বালানির দাম স্থিতিশীল রাখা। আর দ্বিতীয় উদ্দেশ্য, ইরানকে পরমাণু অস্ত্র হাতে পাওয়া থেকে আটকানো। মানে প্রথম উদ্দেশ্যটাই আসলে অনেক কিছু বলে দিচ্ছে। হরমুজ প্রণালীতে ইরানের তৎপরতার ধাক্কা এখন আমেরিকার সাধারণ মানুষের পকেটেও লাগতে শুরু করেছে। তেল গ্যাসের দাম নিয়ে চাপ তৈরি না হলে জ্বালানির দাম স্থিতিশীল রাখার কথা এভাবে সরাসরি বলার দরকার পড়তো না। আর ঠিক এই জায়গাতেই ইরান পাল্টা অবস্থান নিচ্ছে। আমেরিকার দাবি, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিকভাবেই চলছে। ইরানের সামরিক বাহিনী সেই দাবি সরাসরি খারিজ করে দিয়েছে। ইরানের বক্তব্য, তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ হরমুজ দিয়ে যাচ্ছে না। অর্থাৎ একই প্রণালী নিয়ে দুই পক্ষের বক্তব্য পুরোপুরি উল্টো। কে কতটা সত্য বলছে সেটা এই মুহূর্তে স্বাধীনভাবে যাচাই করা কঠিন, কিন্তু এটা পরিষ্কার যে হরমুজকে ঘিরেই এখন গোটা লড়াইয়ের কেন্দ্রবিন্দু তৈরি হয়েছে। এবার আসা যাক অর্থনৈতিক চাপের দিকে। খুব গুরুত্বপূর্ণ খবর এটা। আমেরিকার ট্রেজারি সেক্রেটারি অর্থাৎ সে দেশের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ইরানের উপর এখনো পর্যন্ত সবচেয়ে বড় অর্থনৈতিক চাপ তৈরি করা হবে। তার বক্তব্য অনুযায়ী আমেরিকা ইরানের উপর এমন অর্থনৈতিক বিচ্ছিন্নকরণের ব্যবস্থা নেবে, ইরানকে এমনভাবে একঘরে করবে এবং এমন নিষেধাজ্ঞা বসাবে যা আগে কোনো দেশের উপর বসানো হয়নি। কথাটা ছোট কিন্তু ইঙ্গিতটা বড়। মানে হলো, সামরিক চাপের পাশাপাশি ইরানের অর্থনীতির শ্বাসরোধ করার প্রস্তুতিও চলছে। এবার আসি ইরাকের খবরে। ইরাকের কুর্দিস্তান অঞ্চলের এরবিলে আবারও ড্রোন হামলা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী রাতের বেলা ইরানের দিক থেকে এরবিলে বেশ কয়েকটি ড্রোন ছোড়া হয়, যেগুলোকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মাঝপথেই আটকে দেয় বলে জানানো হয়েছে প্রতিবেদনে। আটকে দেওয়া ড্রোনগুলোর ধ্বংসাবশেষ গিয়ে পড়ে ওই এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই একটা আবাসিক এলাকায়। তবে এতে কারো আহত বা হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে এই ড্রোনগুলোর আসল লক্ষ্য ছিল এরবিলের একটি হোটেলে। বলা হচ্ছে সেখানে মার্কিন সেনাদের উপস্থিতি ছিল। এখন এখানে একটা প্রশ্ন অনেকের মনেই আসে, ইরান হোটেলে হামলা করলো কেন? দেখুন, এর পিছনে যে ব্যাখ্যাটা সামনে এসেছে তা হলো, অনেক মার্কিন সেনা নাকি নিজেদের ঘাঁটি ছেড়ে হোটেলে ঘর নিয়ে থাকছিলেন নিরাপত্তার কারণে। এটা দাবি হিসাবেই বলা হয়েছে, প্রমাণিত তথ্য হিসাবে নয়। মনে করে দেখুন, এর আগেও ওমানেও একটি হোটেলে হামলা হয়েছিল। সেই সূত্র ধরেই এই ব্যাখ্যাটা আসছে। এবার আসা যাক আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরে। আমেরিকা মধ্যপ্রাচ্যে এমন একটি ড্রোন ফোর্স তৈরি করেছে যার কাজ শুধু শত্রুর ড্রোন আটকানো নয়, এই বাহিনীর কাজ নিজেদের আক্রমণাত্মক ড্রোন দিয়ে শত্রুর লক্ষ্যবস্তুতে সরাসরি হামলা চালানো। এর নাম দেওয়া হয়েছে টাস্ক ফোর্স ফ্যালকন স্ট্রাইক। আর সবচেয়ে বড় কথা, আমেরিকা এই বাহিনী একা তৈরি করেনি, এতে আমেরিকার আঞ্চলিক অংশীদার দেশগুলোরও সেনা যুক্ত থাকবে। একাধিক দেশকে নিয়ে এমন আক্রমণাত্মক ড্রোন বাহিনী এই প্রথম তৈরি হলো মধ্যপ্রাচ্যে। এই বাহিনীতে ব্যবহার হবে ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন, মানে সহজ ভাষায় বললে আত্মঘাতী ড্রোন। এই ড্রোনগুলো একবার উড়ে যায়,
লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত করে, তারপর আর সেখান থেকে ফিরে আসে না। মজার ব্যাপার হলো, ঠিক এই ধরনের ড্রোনই কিন্তু ইরানের ভান্ডারে প্রচুর প্রচুর পরিমাণে জমা রয়েছে। আরও একটা বিষয় খেয়াল করার মতো এখানে, সেন্টকম তথ্য অনুযায়ী এই বাহিনীতে শুধু আকাশ থেকে হামলা চালানো ড্রোন থাকবে না, সমুদ্রের উপরিভাগ থেকে এবং সমুদ্রের নিচ থেকে চালানো যায় এমন চালকবিহীন আক্রমণাত্মক ব্যবস্থাও এর অন্তর্ভুক্ত থাকবে। অর্থাৎ আমেরিকা এমন একটি বাহিনী তৈরি করছে যা একসঙ্গে 3টি ভিন্ন জায়গা থেকে শত্রুর সামরিক ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারবে। এটা যে ইরানকে মাথায় রেখেই, তার আজ পাওয়া যায় আগের অভিজ্ঞতা থেকে। এবার পার্থক্য শুধু এটুকু যে এবার আমেরিকা একা নয়, একাধিক দেশ একই ড্রোন কাঠামোর ভিতরে কাজ করবে। এখান থেকে একটা বড় শিক্ষা পরিষ্কার হয়ে যায়, ভবিষ্যতের যুদ্ধ আসলে ড্রোনের যুদ্ধ। যুদ্ধবিমান অত্যন্ত ব্যয়বহুল, একটা পড়ে গেলে বিশাল ক্ষতি, কিন্তু ড্রোনে পাইলট হারানোর ঝুঁকি নেই, খরচও তুলনায় অনেক কম। ড্রোন যুদ্ধের চেহারাটাই বদলে দিয়েছে, ক্ষতির পরিমাণ বাড়িয়ে দিয়েছে, আর লড়াইয়ের গতি পাল্টে দিয়েছে। তাই স্বাভাবিকভাবেই ইরান যে যে দেশে ড্রোন আর মিসাইল ছুটছে, সেই দেশগুলো এখন শুধু ড্রোন আটকাবে না, ড্রোন দিয়ে পাল্টা হামলাও চালাবে। এবার আসি মার্কিন নৌবহরের প্রসঙ্গে, এটাও খুবই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট। মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক জমায়েত আবার বাড়ছে। মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস জর্জ ওয়াশিংটন এখন মধ্যপ্রাচ্যের জলসীমার দিকে এগোচ্ছে। এটা গত সপ্তাহে ভিয়েতনামের দা নং বন্দর থেকে রওনা হয়েছে, সঙ্গে রয়েছে একটা ক্রুজার এবং একটা ডেস্ট্রয়ার। এরপর এই মার্কিন যুদ্ধজাহাজগুলো সিঙ্গাপুর প্রণালী এবং মালাক্কা প্রণালী পেরোতে দেখা গেছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে বেশ কয়েকদিন ধরেই মোতায়েন রয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন, আর এই জাহাজ নিয়ে দীর্ঘ মোতায়েন, রসদ সরবরাহ এবং সেনাদের মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মাঝে খবর এসেছিল যে ছুরি নিয়ে সংঘর্ষে 7 জন সেনার মৃত্যু হয়েছে। আবার খবর এসেছিল যে কেউ কেউ নাকি জাহাজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করছেন। মানে এতগুলো প্রতিবেদনে আসা দাবি, এতগুলো খবর একসঙ্গে এলে বোঝা যায় দীর্ঘ মোতায়েনের চাপ সেখানে সত্যিই তৈরি হয়েছে। তাহলে নতুন এই এয়ারক্রাফট ক্যারিয়ার আসার কারণ কি? দুটো সম্ভাবনা আছে। প্রথম সম্ভাবনা, দীর্ঘ মোতায়েনে ক্লান্ত আব্রাহাম লিঙ্কনের সেনাদের স্বস্তি দেওয়া, অর্থাৎ তার জায়গায় জর্জ ওয়াশিংটনকে বসিয়ে আব্রাহাম লিঙ্কনকে ফিরিয়ে নেওয়া। এটাকে বলে সাধারণ রোটেশন। কিন্তু দ্বিতীয় সম্ভাবনাটাও উড়িয়ে দেওয়া যায় না। হতে পারে আমেরিকা মধ্যপ্রাচ্যে নতুন কোনো সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। কারণ যদি ইউএসএস জর্জ ওয়াশিংটন সত্যি মধ্যপ্রাচ্যে পৌঁছে যায়, তাহলে এই অঞ্চলে আমেরিকার হাতে আরও একটা কিন্তু বড় এয়ারক্রাফট ক্যারিয়ার এবং তার সঙ্গে একাধিক যুদ্ধজাহাজ মজুদ থাকবে। একদিকে নতুন আক্রমণাত্মক ড্রোন বাহিনী সাজানো হচ্ছে, অন্যদিকে আরও একটি এয়ারক্রাফট ক্যারিয়ার। দুটো খবর পাশাপাশি রাখলে সাধারণ রোটেশনের ব্যাখ্যাটা একটু হালকা মনে হতে পারে। এবার আসি সমুদ্রপথের সবচেয়ে টাটকা ঘটনায়। ইরান আবারও সংযুক্ত আরব আমিরাতের জাহাজকে নিশানা করেছে, আর এবার একসঙ্গে দুটো জাহাজে হামলা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে আমিরাতের সরকারি তেল সংস্থা এডানক জানিয়েছে তাদের 2টি জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যাচ্ছিল, আর তখনই সেগুলোকে নিশানা করা হয়। এই হামলায় কারো আহত হওয়ার খবর নেই। খবরটি সামনে এসেছে আজ 14ই আগস্টের একেবারে সকালে। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে ইরানের বৈরী হামলা বলে বর্ণনা করেছে। তাদের অভিযোগ, ইরানের আইআরজিসি বাণিজ্যিক জাহাজ চলাচলকে নিশানা করছে এবং হরমুজ প্রণালীকে অর্থনৈতিক চাপ তৈরির একটা অস্ত্র হিসাবে ব্যবহার করছে তারা। আর এটা 1 সপ্তাহেরও কম সময়ে এডানগের সঙ্গে যুক্ত জাহাজের উপর দ্বিতীয় হামলা। তবে এই সর্বশেষ হামলায় 2টি জাহাজের কতটা ক্ষতি হয়েছে, সেগুলোতে কি পণ্য বোঝাই ছিল, আর কোন অস্ত্র দিয়ে হামলা হয়েছে, তার বিস্তারিত এখনও কোনো তথ্য সামনে আসেনি। হামলা হয়েছে এটুকু জানা গিয়েছে। মধ্যপ্রাচ্যের বাইরের কয়েকটি খবরও এখানে গুরুত্বপূর্ণ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা এবং মধ্যপ্রাচ্যের বিষয়ক দূত জ্যারেড কুশনার আগামী সপ্তাহে ইসরায়েল ও মিশর সফরে যাচ্ছেন।
গাজা প্রসঙ্গে আলোচনার জন্য তার সঙ্গে থাকবেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং গাজার জন্য নিযুক্ত হাই রিপ্রেজেন্টেটিভ। এবার আজকের এই পুরো ছবিটা এক জায়গায় রাখি যাতে আরও পরিষ্কার বুঝতে পারেন খবরগুলো। একদিকে আমেরিকা ইরানের উপর অনির্দিষ্টকালের সামুদ্রিক অবরোধ আর নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে ইরান দাবি করছে তাদের অনুমতি ছাড়া হরমুজ দিয়ে কোনো জাহাজ যাচ্ছে না, আর আমিরাতের জাহাজে এরকম একের পর এক হামলার অভিযোগ উঠছে, থামছে না। এর মাঝখানেই আমেরিকা একাধিক দেশকে নিয়ে নূতন আক্রমণাত্মক ড্রোন বাহিনী গড়ছে এবং আরও একটি এয়ারক্রাফট ক্যারিয়ার এই অঞ্চলের দিকে পাঠাচ্ছে ফিরিয়ে নেবার পরিবর্তে। অর্থাৎ চাপ আর পাল্টা চাপ দুটোই একসঙ্গে বাড়ছে। এখন কোন পক্ষ আগে পিছু হটবে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন।